যেখানে ঘটনাটা ঘটেছে, প্লেস অফ অকারেন্সটা, এই যে বিশ্ব বাংলার যে এত বড় একটা বাণিজ্য হলো, তার থেকে খুব একটা বেশি দূর নয়। আইন যদি থাকে সেটা আলমারিতে লগুলো রাখার দরকার নেই। একটা ফ্যাক্টরি বলুন, যে ফ্যাক্টরিটা 1 লক্ষ মানুষ চাকরি যাচ্ছে, যুবক যুবতীরা গেছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। এখনো অভয়া বিচার পেল না। অন্যদিকে আমরা দেখলাম খাস কলকাতার নিউ টাউনের মতো এলাকায় এক নাবালিকাকে রেপ করে মারা হলো। কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা হচ্ছে কি, যে যারা ধর্ষণ করে তারা তো একটা মেয়ের উপর অত্যাচার করার আগে তো একটা চিন্তা করে যে আমার এটা কি অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে, সামাজিক দিক থেকে কি হতে পারে, পুলিশ আমাকে কি করতে পারে। তো তাদের মধ্যে সেই ভয়টা নেই। আজকে যদি ভয় থাকতো তাহলে কি তারা এই কাজ করতে পারতো? তুমি যখন প্রথম আমাকে বললে অভয়া, এই যে অভয়ার এত বড় একটা অন্যায়, সে আমি তুমি রাম শ্যাম যদু মধু হাজার লক্ষ কোটি মানুষ বললে তো হবে না। কারণ বিচারক যিনি সে বিচার করে সেটা হচ্ছে গিয়ে তথ্যের উপর নির্ভর করে। সেই ইনভেস্টিগেশনটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে গিয়ে কি, প্রথম কথা হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন অ্যান্ড সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন। আবার এটার সময় যে তদন্তটা সম্পূর্ণ নির্ভর করে 3টে পা, একটা টেবিলের 3টে পা, দ্যাট ইজ হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কি, যেটা আমাদের পুলিশে খুব শেখানো হয়, সেটা হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেশন বাই পুলিশ, প্রসিকিউশন বাই প্রসিকিউটর মানে পিপি সাহেবের, আর ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। এই 3টে যদি এক না হয় তাহলে কনভিকশন হয় না। আজকে এই কথা কেন বলছি, এই যে শিয়ালদা কোর্টের থেকে বিচারক, ওনাকে আমি স্যালুট জানাই, স্যালুট। কেন, এই যে 1 থেকে 172 পর্যন্ত যে পেজটা উনি লিখেছেন যদি পড়া যায়, আমি যেমন অনেক আমার কাছে রয়েছে, ছত্রে ছত্রে যেভাবে নাকি আজকে ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেশনটা করেছে যেমন ক্যালকাটা পুলিশ, তেমনি সিবিআই, তেমনি ডাক্তারদের একজন যে একটা কি বলে, ওই আমাদের বলে একটা ইন্টারলিঙ্কড স্পাইডার স্টেটের মতো যোগসাযোগ। সেই যোগসাযোগটা কি হচ্ছে, যে এরা এত সুনিপুণভাবে একটা মেয়েকে একটা হত্যা করার জন্য যেমন চক্রান্ত করে যেমন খুন করেছে, তেমনি সিবিআইকে যেভাবে এবং ক্যালকাটা পুলিশকে যেভাবে শিয়ালদা কোর্টের যে বিচারক যেভাবে নাকি ইমপ্লিকেটেড করেছে, ভাবা যায় না। একটা বলে, আপনারা যারা দর্শক দেখছেন দেখবেন ওখানে একটা 32 পেজ আছে এবং অন্যান্য পেজে দেখবেন কন্টামিনেটেড কথাটা লেখা আছে। সিএফএসএল যে রিপোর্টটা পাঠিয়েছে কন্টামিনেটেড, মানে দেখুন কন্টামিনেটেড শব্দটা হচ্ছে যে দূষিত করা, সংক্রামিত করা। মানে এই যে সিএফএসএল এর কাছে রিপোর্টটা পাঠানো হলো আমাদের, সেখানে আগে থেকেই তারা প্রিপ্ল্যান করে এমন একটা পরিস্থিতি করেছে যাতে কোনো রিপোর্ট না আসে। মানে 4জন কন্টামিনেটেড, ক্রোমোজোম পাওয়া গেছে নাকি 3-4জন। তাহলে বিচারক জানবেন যে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মেয়ের উপর হবে না, মেয়ে ফাউন্ড হয় না। কারণ কি, এটা হচ্ছে কি মানে 100% যদি আমি তদন্তে না পাই, যদি বিচারক যদি আজকে শিওর না হয়, তাহলে কখনো ফাঁসি হয় না। আমি বলে দিচ্ছি এইবার এই কথা বলছি, এইবার নিউ টাউনের কথাটা বলছি। নিউ টাউনে হলো কবে, বিশ্ব বাংলা যখন হলো, মানে ভাবা যায় না যে আজকে মানে 4000 কোটি টাকার লগ্নি, এবং সেই 4000 লগ্নি করার জন্য আজকে দেশ বিদেশ থেকে বহু মানুষ এসছেন, বহু। এবং আমরা খুব আশায় পড়ে আছি যে খুব ভালো হয়ে গেছে যে 4000 কোটি টাকা। ঠিক দেখা যায় যেখানে ঘটনাটা ঘটেছে, প্লেস অফ অকারেন্সটা, এই যে বিশ্ব বাংলার যে এত বড় একটা বাণিজ্য হলো, তার থেকে খুব একটা বেশি দূর নয়। এটা আলাদা ডিস্ট্রিক্টেও নয়, একেবারে সেই বিধাননগর, যে বিধাননগর হচ্ছে কি আজকে নিউ টাউন। এটা হচ্ছে কি জানতে হবে যে এটা মুখ্যমন্ত্রী এই যে এই বিধাননগর যে কমিশনারেট করেছিল, কেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। হোল ওয়েস্ট বেঙ্গলের 5টা না 6টা কমিশনারেট করেছে, ব্যারাকপুর কমিশনারেট করেছে, দেখো কি অবস্থা, বিধাননগর কমিশনারেট করা হয়েছে, কি অবস্থা। কেন, আমি ভাবতে পারছি না যে আজকে যে মেয়েটিকে যেভাবে হত্যা করেছে, এর আগে যে ঘটনাগুলো একের পর এক যদি দেখা যায়, এই নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, শুধু অত্যাচার না, একটা নতুন ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, তাদের ধর্ষণ করার পরে তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে বা বডি বিকৃত করা হচ্ছে। তার হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। এই ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটা কিন্তু এই যে সন্দীপ ঘোষের নেতৃত্বে হচ্ছে তাও রয়েছে, সব ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, মিসলিড করা। কিন্তু এটা হচ্ছে গিয়ে যে যারা করছে সাহসটা পাচ্ছে কি করে, সাহসটা পাচ্ছে এই কারণে যে জানে যে আমাকে
ধরতে পারবে না, ধরলেও আমি রাজার মতো জেলে যাব, জেল থেকে রাজার মতো ফিরে আসবো। কেন? এখন একটা নতুন একটা সিন্ডিকেট স্টার্ট হয়েছে, যে কোনো আসামি যদি অ্যারেস্ট হয়, জেলে থাকা, খাওয়া, ফ্যানের তলে থাকা, আরামে থাকা, বেরো করার জন্য একটা অ্যাডভোকেট গ্রুপ নাকি তৈরি হয়েছে, তারা সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে এইগুলো যে তদন্তগুলো করছে, জানতে হবে যে নতুন যে আইনটা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা যে আইনটা 1/7/2024 হয়েছে, সেখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, নানা রকম যদি তাদের উপর যদি কিছু হয়, সেই যে আসামিকে তাদের শাস্তি নিশ্চিন্ত করতে হবে, নিশ্চিত, এবং 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে। এগুলো নানা রকম কাগজে কলমে আছে। আচ্ছা, যদি তাই হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে 1/7 পরে, অভয়ার, আমি বলছি অভয়ার পরে, যে 9/8/2024 পর থেকে কতগুলো ক্রাইম হলো, দেখা যায় কি কতগুলো ক্রাইম হচ্ছে। সেই মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেমন ক্রাইম এগেনস্ট বডি হচ্ছে, ক্রাইম এগেনস্ট প্রপার্টি হচ্ছে, এবং মানে শাসক দলের মানুষও মারা যাচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি, আইন আছে, আইনের প্রয়োগ যদি না হয়, আমি মনে করে থাকি যে মানে প্রপার প্রেয়ার নেভার গোজ আনঅ্যান্সার্ড, আমরা বলে থাকি, ঠিক তাই বলি, প্রপার অ্যাকশন ইন প্রপার টাইম নেভার গো আনঅ্যান্সার্ড। আইন যদি থাকে, সেটা আলমারিতে লগুলো রাখার দরকার নেই। ঠিক সময় যদি প্রয়োগ না হয় এবং যথোপযুক্ত যদি সেকশনগুলো না দেওয়া হয় এবং মেইন আসামি যদি না ধরা হয়, এই যে আমি বলেছি, এই আজকেও দেখলাম প্রচুর বিস্ফোরক ধরা পড়েছে। আমি শিয়ালদাতে একের পর এক এসটিএফ ভালো কাজ করছে, একের পর এক ধরা পড়ছে, কোথায় বৈঠকখানা বাজারে, কোলে মার্কেটের সামনে, একের পর এক চতুর্দিকে যদি দেখা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েগুলো যারা পরীক্ষায় পাশ করেছে 2014 থেকে, কি হাহাকার তাদের মধ্যে। অথচ আমি দর্শকদের একটু বলে দিই, যদিও নিউ টাউন নিয়ে একটা কথা হচ্ছে, আমি আপনাদের একটু জানাচ্ছি। দেখুন, আমি একটু নোট দিচ্ছি। এই যে বাণিজ্য মেলা, এই যে ছেলেগুলো বিভিন্ন জায়গায় আজকে এই সমস্ত হচ্ছে, কেন? অনেকে চাকরি নেই, হাহাকার রয়েছে, তারা ডিসঅ্যাপয়েন্টেড, কি করবে না করবে, দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার, উইদাউট এনি ডেস্টিনেশন, যা খুশি করছে। আমি একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি, আপনারা মনে করবেন যে 2022 সালে 3,42,365 কোটি টাকার লগ্নি করেছে। এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। কে করেছিল? শিল্পপতিরা ঘোষণা করেন 137টি মৌ স্বাক্ষর হয়েছিল, আপনাদের বোধহয় মনে আছে। আচ্ছা, ছেড়ে দিন। 2023-এ দেখুন, 21/11/2023 থেকে 22/11/2023 3,76,288 কোটি টাকার লগ্নি হয়েছিল। প্রস্তাব কি? 188টা মৌ সাক্ষী হয়েছে। দেখুন, বাড়বে। এর আগে মৌ সাক্ষী হয়েছিল 137, তা 2023 হয়ে গেল আপনার 188টা মৌ সাক্ষর হয়েছে। আচ্ছা, 400 জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস, ভাবুন, 400 জন আমার কাছে রয়েছে, আমি দেখে বলছি যাতে আপনারা আমাকে ভুল না বোঝেন। 400 জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস এসেছিল, 40টি দেশের প্রতিনিধি, 15টি দেশের রাষ্ট্রদূত। আপনি ভাবতে পারেন? আচ্ছা, এবার শেষ করছি। এবার যেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এবারও খুব সুন্দর 4 লক্ষ কোটি টাকার লগ্নি হয়েছে। আচ্ছা, আপনারা যারা শুনছেন, মিস্টার কে একজন অ্যানাউন্সমেন্ট করেছে 1 লক্ষ নাকি চাকরি হবে। একটা আপনারা প্রমাণ দিতে পারেন, একটা, যেখানে আজকে 2011 সাল থেকে এখন পর্যন্ত বাণিজ্য মেলা হলো, তাহলে একটা ফ্যাক্টরি বলুন যে ফ্যাক্টরিটা 1 লক্ষ মানুষ চাকরি যাচ্ছে, যুবক যুবতীরা গেছে। আপনারা যদি দিতে পারেন, আমি মন্দিরেও যাব না প্রণাম করতে, মসজিদেও যাব না, আমি সেই ফ্যাক্টরিটির সামনে গিয়ে করজোড়ে প্রণাম করে আসবো যে আমার ভাই বোনেদের একটা কিছু চাকরি হবে। আরও একটা কথা বলছি, 2022-এ যখন নাকি ওই G20 হয়েছিল, তারপরে আপনাদের বোধহয় মনে আছে যে স্পেনে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, মিস্টার কুণাল ঘোষ গিয়েছিলেন, অনেক কিছু হয়েছে, নিশ্চয়ই স্বাগত জানাই, আমাদের ভালো লেগেছে। কি ভালো লেগেছে? ওখানে গিয়ে কোনো শিল্পপতি নয়, ওখানে গিয়ে একজন ক্রিকেট প্লেয়ার সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো যে একটা বিশাল নাকি একটা ইন্ডাস্ট্রি হবে, নানা রকম। আচ্ছা, আপনারা একটু বলতে পারেন? হতেই পারে মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করছে, নানা রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা বলতে পারেন যে সৌরভ গাঙ্গুলি একজন ক্রিকেট প্লেয়ার, ওখানে কোনো শিল্পপতিকে দিয়ে বলা হলো না। আজকে সৌরভ গাঙ্গুলি আজকে একটা ক্রিকেট প্লেয়ার, তাকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে, ভালো কথা, কিন্তু আপনি বলতে পারেন যে আজকে কোথায় একটা ফ্যাক্টরি হয়েছে? কেন আজকে কথা বলছি জানেন?
আমি বলছি যুব সমাজের মধ্যে কিন্তু একটা হাহাকার রয়েছে, হাহাকার। তারা কিন্তু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তাদের মধ্যে কোনো দিশা নেই, তারা কোথায় গিয়ে মিলবে আমি তাও জানি না। স্বাভাবিক কারণে প্রশ্ন জাগে, এই যে যুব সমাজ, এই যে আজকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে দেখলাম 9 লক্ষ বোধহয় ছেলে মেয়ে, 8 থেকে 9 লক্ষ ছেলে মেয়ে আজকে পরীক্ষা দিচ্ছে, প্রতি বছরই পরীক্ষা দিচ্ছে, তারা যাবে কোথায়? অতএব আমার মনে হয় আইন থাকলে হবে না, আইনের প্রয়োগটা যদি ঠিক মতো না হয়, ঠিক সঠিক ব্যক্তিকে আজকে যদি অ্যারেস্ট না করা হয়, তাদের যদি শাস্তির ব্যবস্থা না হয়, কাস্টডি ট্রায়াল যদি না করা হয়, তাহলে কিন্তু এই ধরনের নারীদের উপর অত্যাচার যত আছে হবেই। এবং আমরা নতুন নতুন আইন করলেও এটা কিন্তু কিছুই হবে না। এই কারণে রাজ্য সরকারের অধীনে কিন্তু আইন শৃঙ্খলাটা পড়ে। অতএব সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রশাসন আছে, তারা আইপিএস অফিসার আছে, পুলিশ অফিসাররা আছে, তারা উপর সম্পূর্ণ নির্ভর করে। অনেক ভালো ভালো যেমন পুলিশ অফিসার আছে, অনেকেই কিন্তু আছে দলদাসে পরিণত হচ্ছে। তা নয়তো আজকে একজন ইন্সপেক্টরের কলার ধরে টানছে, আপনারা ভাবতে পারছেন? একজন ডিজি, সেই ডিজি আজকে অ্যানাউন্সমেন্ট করছে আমার পুলিশ ফোর্সকে একটা গুলি করলে 4টে গুলি করে, দেখেছেন? তারপরে পরপর ঘটনা মালদা, তারপরে দেখেছেন আপনি ওই ভাঙড়ের ঘটনা, তারপরে দেখুন আজকে ওই আনন্দপুরের ঘটনা, একজন মেজবাবু যিনি আছেন ওয়ারেন্ট এক্সিকিউট করতে গিয়েছিল, তাকে পর্যন্ত কিভাবে চাকু মেরে দিয়েছে। একটা প্রশ্ন উঠেছে, আপনি তো দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, ঠিক কোথায় ব্যর্থতা পুলিশের মনে হচ্ছে? যেভাবে নিউ টাউনে ধর্ষণ হয়ে গেল, যেখানে বলা হচ্ছে পুলিশ নাকি নাকা চেকিং করছিল, তারপরও নাবালিকাকে ওই জায়গাটা নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে ফেললো, পুলিশ জানতেই পারলো না। মানে কোথায় ঠিক পুলিশের ব্যর্থতা বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে পুলিশের ব্যর্থতাটা সব জায়গায় নয়, তবে এইসব ক্ষেত্রে পরপর যে ঘটনাটা হচ্ছে নিশ্চয়ই পুলিশের ব্যর্থতা রয়েছে। এবং সেই পুলিশের ব্যর্থতাটা, এটা তো আমি মনে করে থাকি যে ডাকাতি নয়, এটা একটা ধর্ষণ। যে ধর্ষণ যখন হয় তখন আমি বলে দিই যে তাদের একটা ড্রিম থাকে, তাদের থট থাকে, তাদের হচ্ছে গিয়ে প্রিপারেশন থাকে, তাদের অ্যাকশন থাকে। তাহলে এতগুলো জিনিস, একটি মেয়ে যাচ্ছে, এই মেয়েটা যখন যাচ্ছে তার মধ্যে একটা ইল মোটিভ কাজ করে, তখন চিন্তা করে যে আমি যদি ধর্ষণ করি তাহলে আমার কি হতে পারে। যে করছে, যে অ্যাকিউজড, আমরা বলবো অ্যালিস্ট অ্যাকিউজড পার্সন, যে ধর্ষক, যে সে যখন নাকি একটা অ্যাকশন করতে যাচ্ছে, যখন ধর্ষণ করতে যাচ্ছে, তখন তো তার এটা পশু নয়, বাঘ নয়, ছাগল, তাদের একটা সময় জ্ঞান আছে, কুকুরের একটা সময় জ্ঞান আছে। এদের একটা, আমি ভাবতে পারছি নিউ টাউনে এত বড় একটা বাণিজ্য মেলা হলো, মুখ্যমন্ত্রী, এত বড় জনপ্রিয় মুখ্যমন্ত্রী, উনি যাওয়ার পরেও এত ডিজি থেকে শুরু করে আইপিএস অফিসার থেকে শুরু করে চতুর্দিকে কিন্তু আজকে পুলিশ বাহিনী রয়েছে। তা সত্ত্বেও আপনারা জানেন যে বিধাননগরে আজকে শাসক দলের কত বড় ইনফ্লুয়েন্স রয়েছে, তা সত্ত্বেও যারা করতে সাহস পাচ্ছে কি করে? কারণ এই যে ধাপগুলো রয়েছে, তাদের মধ্যে একটাই প্রশ্ন হচ্ছে কি, যে আমি যখন এই অপরাধটা করছি, সেই অপরাধে কিন্তু আমার কোনো শাস্তি হবে না। যদি পুলিশ ধরে, জামাই আদরে আমি যাব কোর্টে এবং সেখানে আনন্দে থাকবো, থাকার পরে বেরোবো। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, আমি কোনো পার্টির নাম বলছি না, আসামিদের পুলিশ যখন অ্যারেস্ট করছে, যেমন যে বেগে যাচ্ছে তার দ্বিগুণ বেগে তারা বেরিয়ে আসছে, অনেকে আবার ফুলের মালা পরে ঘোরানো হচ্ছে। অতএব এই ক্ষেত্রে শিক্ষণীয়, মানে আমি আসামি, আমাকে যখন নাকি বেরোচ্ছে, এলাকায় ঘোরানো হচ্ছে, তাহলে যারা করবে ইন ফিউচারে তারাও তো শিক্ষাটা পাচ্ছে যে আমি আজকে কোটি কোটি টাকা তছরূপ করার পরে বেরিয়ে আসবো, আমারও আজকে পার্টি করলে আমাকে আজকে মিছিল বেরোবে আমাকে নিয়ে। তাদের মধ্যে তো একটা রিপারকেশন হচ্ছে, একটা ভয় নেই। আপনি বলুন না, তো তোমরা বলো যে এই যে সুন্দরবনে আজকে বাঘ, আমি সুন্দরবনে যে কোনো মানুষ ঢুকতে পারবে ভিতরে? পারবে না, কারণ ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। আর আমি এখানে কেন আজকে আমি অপরাধটা করছি কেন? এখানে মানুষের ভয় নেই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভয়টা যেহেতু নেই, তারা নিশ্চিত হয়েছে যে পুলিশ ধরলেও আমার কিছু হবে না, আর রাজনৈতিক ছত্র ছায়া যদি থাকে তাহলে আমার কিছু হবে না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দিনের পর দিন পুলিশ যদি আজকে ঠিক সঠিক আসামিকে না ধরে যদি তার শাস্তি ব্যবস্থা না করতে পারে, তাহলে আগামী দিনেও কিন্তু নারীদের চরম সর্বনাশের খবরের জন্য আমাদের মনে রাখতে হবে। অন্যদিকে দেখলাম কল্যাণীতে যেভাবে বিস্ফোরণ ঘটলো, সেক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্স তারা কি করছিল? আমরা দেখলাম প্রায় বারবার এই যে রাজ্য, দেখুন আর বলতে হবে না, আমি বলছি বকটুয়ের পরে ওটা অন্য ঘটনা। মুখ্যমন্ত্রী প্রচণ্ড অ্যানোয়েটে পুলিশকে ভৎসনা করেছিল, এগ্রা থেকে শুরু করে, মহেশতলা থেকে শুরু করে, চম্পাহাটি থেকে শুরু করে একের পর এক বহু মানুষের মৃত্যু হয়েছে। এবং তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু খুব বিচলিত হয়ে ফলে ইনস্ট্রাকশন দিয়েছে। কিন্তু আজকে মেয়র সাহেবও দেখলাম এক হাব হবে, অমুক হবে, যে কোনো জায়গা আছে বিক্রি করতে পারবে না, নানা রকম। এখন কেন হচ্ছে? এই যে কল্যাণীতে যেটা হয়েছে, সেটা একটা পাড়ার মধ্যে হয়েছে, একটা গলির ভিতরে।
কত বছর ধরে আমি পেপারে পড়লাম, 12-14 বছর ধরে সে করে চলেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে এগ্রার ঘটনার পরে মহেশতলা পরে যখন মুখ্যমন্ত্রী একটা ইনস্ট্রাকশন দিয়েছিল এবং ফায়ার ব্রিগেডের একটা নিয়ম আছে, পুলিশও নড়ে চড়ে বসেছিল, তাহলে 11 বছর ধরে আজকে এত মাল ওখানে রাখে কি করে, কি কারণে? তাদের ডিআইবি কোথায়, লোকাল পুলিশ কোথায়, এবং ওখানে যারা পার্টি রয়েছে তারা তো একটা খবরটা পেয়েছিল যে মুখ্যমন্ত্রী যেখানে বলেছে বেআইনি, আরে ভাই বেআইনি আমি আইনি করছি না করছি, অঞ্চল পঞ্চায়েত করছে, তদন্তের পরে ব্যবহৃত হবে। আজকে যে বাজি, আজকে বাড়ি উড়ে যাচ্ছে, ঘর উড়ে যাচ্ছে, এটাকে বলছে, এটা কি বলছে, এটা বলছে ক্র্যাকার্স। ক্র্যাকার্সটা কি হচ্ছে? বাজি, দোদমা বাজি যেগুলো বলে, বুড়িমার চকলেট। আচ্ছা বলুন তো, বুড়িমার চকলেট, আমি মহেশতলা চাকরি করেছে, চিংড়িঘাটা বলে একটা জায়গায় আমরা ডেকেছি, প্রত্যেকে লাইসেন্স চেক করা হয়েছে এবং তাদেরকে কমিটি করে দেওয়া হয়েছে, এবং 400-500 প্রত্যেকটা আমরা দেখেছি, বাড়িতে গেছি অনেক জায়গায়, অনেক বাজিদের ভাই তোমরা বিশ্বাস করো, অনেক বাজি আমরা জল ঢেলে, বালতি বালতি জল ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীকেও বলতে হয়নি, সেখানে ডিজিকেও বলতে হয়নি। আমরা দেখেছি সেফটি অ্যান্ড সিকিউরিটি, মানুষের যাতে মৃত্যু না হয়, যাতে অন্তপক্ষে বিস্ফোরিত হয়ে না মানুষের মৃত্যু না হয়। আজকে মুখ্যমন্ত্রী বলছে, আজকে মেয়র বলছে, আজকে পুলিশ বলছে, অথচ এক সংখ্যক মানুষ পাত্তাই দিচ্ছে না, মানে পেইং নো হিড অ্যাট অল। আজকে দিনের পর দিন এ সমস্ত করেছে। আমার কোথায় মনে হচ্ছে যেন একটা চক্রান্ত চলছে, কারণ যারা করছে তারা এই সরকারকে হয় বিপদে ফেলার জন্য, এই সরকারের বদনাম করার জন্য, তা নয়তো যে মুখ্যমন্ত্রী এত ইনফ্লুয়েন্স, যে মুখ্যমন্ত্রীর এক কথায় ডিজি বদলি হয়ে যায়, যে মুখ্যমন্ত্রীর এক কথায় হোম সেক্রেটারি বদলি হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রীর অর্ডারে এরা আজকে করে চলেছে একের পর এক। আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে কোথায় যেন সর্ষেতে ভূত রয়েছে এবং এই সরকারকে চরম বিপদে ফেলার জন্য একটা বিরাট কনস্পিরেসি কাজ করছে। এবং এই যে আমি দেখলাম যে অঞ্চল পঞ্চায়েতে কে নাকি বলেছে আমাদের পারমিশন দেওয়া যায়, এই যে আরে ভাই মুখ্যমন্ত্রী যখন বলেছে তুমি পারমিশন দিয়ে দিলে, থানার এটা একটা দরকার আছে, ফায়ার ব্রিগেড আছে, আপনারা বোধহয় জানেন এর পিছনে ফায়ার ব্রিগেডের একটা যেখানে 10-12 বছর ধরে একটা বাজি যদি জমাও হয়ে থাকে, ওখানকার প্রশাসন জানে না, এটা কি হতে পারে? দুটো জিনিস আমি বলে দিই ভাই, এটা শুনতে খুব খারাপ লাগে। এই যে জিনিসগুলো মুখ্যমন্ত্রী বলার পরেও বা প্রশাসন বলার পরেও হচ্ছে উদ্ধতন, এখানে লোকাল পুলিশ যদি না খোঁজ রাখে তাহলে মানুষ বলছে যে পুলিশের সাথে এদের একটা সুন্দর নেক্সাস চলছে, এরাও বেআইনিভাবে বাজি আয় করে অর্থ উপার্জন করছে, পুলিশ এক সংখ্যক পুলিশও প্রচুর টাকা আয় করছে, এবং রাজনৈতিক নেতাদেরও একটা কিন্তু আয়ের ব্যাপার হচ্ছে, একটা সুন্দর নেক্সাস চলছে। কি নেক্সাসটা বলবো? এই নেক্সাসটা হচ্ছে গিয়ে ইন বিটুইন কিছু রাজনৈতিক নেতা, বিবেকহীন রাজনৈতিক নেতা, এবং আজকে আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্সের সাথে কিছু সংখ্যক ক্রিমিনালের একটা আনহোলি অ্যালায়েন্স বলে, এটা আনহোলি অ্যালায়েন্সের ফলে এই জিনিসটা চলছে। এবং আমি মনে করে থাকি যে আজকে যদি কোনো পুলিশ স্টেশনের আন্ডারে যদি এই জিনিসগুলো হয়, যদি মুখ্যমন্ত্রী অর্ডার এতগুলো হয়ে থাকে, আগের যদি এরকম যদি তার যদি আজকে, আমি সেটাই বলছি, যদি আজকে তার অর্ডারটা ইমপ্লিমেন্টেশনটা ঠিক মতো না হয়, আমি বলতে চাচ্ছি এগ্রার ঘটনার পরে কটা পুলিশ এগেনস্ট অ্যাকশন নেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে ঘটনা যেই এলাকায় হচ্ছে কটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, কটা রাজনৈতিক নেতাকে আজকে বহিষ্কার করা হয়েছে। শুধু পুলিশকে করলে তো হবে না, এই যে একটা মেলবন্ধন চলছে, অর্থ উপার্জন করতে হবে, স্বামী স্ত্রী বাচ্চা সারে জাহাঁ সে আচ্ছা, তাতে দেশ শেষ হয়ে যাক, তাতে আজকে যা খুশি তাই হোক, ধর্ষণ করতে হয় করো, উৎসাহ দিতে হবে, হ্যাঁ যা খুশি করো তুমি, শুধু আমাদের ভোটের সময় তোমরা বৈতরণীটা পার করে দাও। যদি এই হয় তাহলে সেই রাজ্যের তো এই অবস্থা হবেই। মানে কোথাও গিয়ে তো এই যেটা হলো, এটা তো প্রশাসনিক ব্যর্থতা বলে আপনার মনে হয়? আমি তো বলতে চাচ্ছি, আমি তো বলছি স্পষ্ট করে যে দিনের পর দিন যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে প্রশাসনিক, তখন ডিআইবি রয়েছে। আচ্ছা, তাছাড়া ওসির কিন্তু একটা নিজস্ব সোর্স আছে, আমি বলছি নিজস্ব সোর্স, সেটা হচ্ছে কি সাধারণ মানুষ যদি মনে করে থাকে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, সাধারণ মানুষই তো খবর দেবে। আরে ভাই বাম্পার কি তৈরি করেছে মালদাতে, একটা কুলতলি যেটা করেছে মাটির তলা দিয়ে, আজকে মাসের পর মাস কাজ করছে, ওখানে আজকে খোঁজ পাচ্ছে না, পুলিশের কোনো দায়িত্ব নেই, পুলিশকে মানুষ বিশ্বাসও করে না, জানে দলদাসে পরিণত হচ্ছে, যে আছে হয়তো তাকে বিশ্বাস করে না। কিন্তু আমার মনে হচ্ছে যে আজ পর্যন্ত যে এতগুলো ঘটনা হয়েছে, কজন অ্যাকশন হয়েছে, কটা কনভিকশন হয়েছে। আচ্ছা, যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো একটা মজার কথা বলি, এখন এটা এফএসএল থেকে যাবে,
এফএসএল থেকে এখন প্রমাণ করতে হবে যে ওটা হাইলি এক্সপ্লোসিভ সাবস্টেন্স কি নয়। এবং এটা যদি আজকে যারা মারা গেছে তারা যদি মনে করে থাকে যে এই বাজিতে বাড়ির ছাদ উড়ে যায় না, এই বাজিতে মানুষের মৃত্যু হয় না, তাহলে যদি তারা প্রতিবাদ করে হবে না, এফএসএল দিচ্ছে না, তাহলে এটা কি করতে হবে? হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে হবে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করা যদি এখন সিবিআইকে দেয়, তাহলে বা এনআইএকে দেয়, এনআইএ, সিবিআই, এনআইএ হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এবং এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট, তাতে যদি আজকে পড়ে, যেটা আমরা খাগড়াগড় কাণ্ডে দেখেছিলাম যে আজকে 30 জন অ্যারেস্ট হয়েছিল, 31 জন, তার মধ্যে 19 জনের জেল হয়েছে, 19 জনের জেল হয়েছে। তাহলে তো আজকে যদি আজকে খাগড়াগড়কে যদি তদন্ত না করতে, আজকে কেন্দ্রীয় সংস্থাকে জিনিসটা আমরা জানতেই পারতাম না। সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ময়নাতে 1/5/2023 যে বিজয় ভুইয়া, তাকে যে আজকে নৃশংসভাবে হত্যা করেছিল, সেখানে আজকে বিচার না পেয়ে আমি দেখলাম যে হাইকোর্ট এনআইএকে দিয়েছিল। এনআইএ কদিন আগে আজকে মূল আসামি, ওই শাসক দলের মূল আসামিকে ধরা পড়েছে। অতএব এই ক্ষেত্রে যদি এখন দড়ি টানাটানি হয়, আসল যদি উদ্দেশ্য আমার যদি থাকে এলাকায় শান্তি আনা, মানুষের নিরাপত্তা, সিকিউরিটি এবং সেফটি, নিরাপত্তাটা রক্ষা করার জন্য দলমত নির্বিশেষে আমাদের একটা দায়িত্ব রয়েছে। এটা যদি আমি না করি, নামের উপর ভিত্তি করে যদি কেস হয়, নামের উপর, আজকাল আবার নামের উপর ভিত্তি করে কেস হচ্ছে এবং সেই কেসের আবার সেকশনগুলো হচ্ছে, তাহলে যা সর্বনাশ হবে।